সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি শান্তা জাহান আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় আয়োজন ফ্রাইডে স্টারে। আর আপনারা জানেন ফ্রাইডে স্টার মানেই হচ্ছে আমাদের এই আয়োজনে আপনাদের পছন্দের তারকারা থাকবে, যাদের সাথে তাদের জীবনের গল্প, কাজ নিয়ে গল্প হবে, আর সেই সাথে হবে মজার মজার সব ফানি খেলা বলতে পারেন, আড্ডা বলতে পারেন, প্রশ্নোত্তর পর্ব বলতে পারেন, সব কিছুই। সো আজকের এই আয়োজনে আসলে এমন একজনকে আমি নিয়ে হাজির হয়েছি যাকে আপনারা অনেক পছন্দ করেন, অনেক লাইক অ্যান্ড ভিউজ সোশ্যাল মিডিয়াতে, তার অ্যাক্টিভিটিস এভরিথিং সব কিছু মিলিয়ে সবসময় কিন্তু আলোচনা এবং সাথে কিছু সমালোচনাও থাকে। সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা ফেস টু ফেস কথা বলবো। রয়েছে আমার সাথে আমাদের এই বর্তমান প্রজন্মের জনপ্রিয় মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস জেবা জান্নাত। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে প্রথমেই তো বললাম যে আলোচনা এবং সমালোচনা সবকিছু মিলিয়েই হচ্ছে জেবা জান্নাতের ক্যারিয়ার। তো প্রথমে যদি জানতে চাই যে শুরুটা আসলে কবে থেকে করেছিলে? এটা হবে 2020 ফার্স্টের দিকে, আর হ্যাঁ ফার্স্টের দিকে ছিল আমার জার্নি। প্রথমে হুট করেই আসা মিডিয়াতে, ওরকম কোনো প্ল্যানিং ছিল না। সো এটাই। তো ব্যক্তিগত জীবনে মানে তোমার একটা পরিচয়ের কথা যদি বলি, সেটা হচ্ছে তুমি একজন ফার্মাসিস্ট, রাইট? স্টাডি করছি, এখনো স্টাডি চলছে। হ্যাঁ। ওকে, সো ওই জায়গাটা থেকে আসলে হঠাৎ করে কেন মনে হলো যে আমি মিডিয়াতে সম্পৃক্ত হব, লাইক আই ওয়ান্ট টু বি আ অ্যাক্ট্রেস? এটা কি ছোটবেলা থেকে? কখনো প্ল্যানিং ছিল না কখনোই। আমি স্টাডি করছি, আসলে আমার হুট করে প্ল্যানিং করা সবকিছু, আমার যখন যেটা ভালো লাগে আচ্ছা একটু করে দেখি, এই করে দেখি করতে যেয়ে একদম অ্যাটাচড হয়ে গেছি। আচ্ছা, তো শুরুটার গল্প যদি একদম শুনতে চাই যে কিভাবে আসলে স্টার্টিংটা হলো মিডিয়াতে? স্টার্টিং আমার সার্কেল ছিল মিডিয়ার বেশিরভাগ। তো একদিন হুট করে বলা হলো একটা স্ক্রিপ্ট নিয়ে যে যেবার এই কাজটা তুমি চাইলে করতে পারো। তা আমি কি পারবো? হ্যাঁ, আমার মনে হয় তুমি পারবা। দেন লেটস ট্রাই। দেন স্টার্ট করলাম। তখন দেখলাম যে না, ভালো লাগে সব কিছু মিলিয়ে, অনেক লোকজন থাকে, তাদের সাথে মিশতে পারি, কথা বলতে পারি। দেন আমি ভাবলাম ওকে, দ্যাটস গুড। ওকে, পরিবার থেকে সাপোর্ট কতটা ছিল? আর এটাও হচ্ছে নিজের ইচ্ছাতেই করা? নিজের ইচ্ছাতেও করা। আমার পরিবার কখনো কোনো কিছু তো আমাকে কখনো না করেনি। আচ্ছা, বর্ন অ্যান্ড বট আপ সব কিছু কি ঢাকা কেন্দ্রিক? আর আমার ছোটবেলা বগুড়াতে, আমি ইন্টারমিডিয়েট থেকে ঢাকাতে। ওকে, সো আমাদের বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাস, সেও বগুড়ার মেয়ে। হ্যাঁ। কাছাকাছি বাড়ি? হ্যাঁ, কাছাকাছি। তাহলে কি আমরা বলবো যে বগুড়ার মেয়েরা সুন্দরী হয়, এজন্য তাদেরকে অনেক অনেক এলাকার লোকজনই তো কাজ করছে এখানে, অনেক এলাকার মেয়ে আছে অনেক অনেক সুন্দর। সো এটা স্পেসিফিক বগুড়া। ওকে, যেবার ক্যারিয়ারের প্রথম মাইল ফলক যে কাজটা অ্যাকচুয়ালি যেটা জেবা জান্নাতকে মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে, এরকম কাজ আমার একটা ড্রামা ছিল, এটা হচ্ছে নোয়াখালীতে ফরেন বউ। সো ওখানে সবাই আমাকে ফরেন কি বাংলাদেশ এটা নিয়ে কনফিউজ ছিল। How are you, Mukhlis? It is total kill me. Are you sure that tumi Jennifer? You come from London? Oh my God! How are you? I am fine, Mukhlis. Nice to meet you. তুমি সত্যি লন্ডন থেকে নোয়াখালী চলে আসছো? তুমি আমারে বলছো তুমি লন্ডন থেকে নোয়াখালীতে আসবা। আমার এখনো মনে হইতেছে ওখান থেকে এখনো যখন বাইরে যাই, এই দেখো দেখো নোয়াখালীতে ফরেন বউ যাচ্ছে, এরকম একটা ভাইব আমার খুব ভালো লাগে। আমার তো হুট করে আসা, তারপরে কাজ করছি, বাট আমার এখনো মনে হয় আমার কোনো কিছুই ভালো করে শিখে ওঠা হয়নি। আমি প্রতিদিন নতুন করে শিখছি। সো আমার মনে হয় আমার স্টাডিটা একটু কমপ্লিট হয়ে নেই, দেন আমি হচ্ছে কোনো জায়গা থেকে একটু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নিব, কিভাবে অ্যাক্টিং করতে হয়, কিভাবে এক্সপ্রেশন দিতে হয়, দেন আমি আবার ভালো করে স্টার্ট করব। তো যে কাজগুলো এখন করা হচ্ছে সেই কাজগুলো নিজেরটা কতটা নিজে দেখা হয়? সবগুলোই দেখি, আর আমি আমার নিজেকে দেখতে ভালোবাসি। সো আমার সারাদিন সোশ্যাল মিডিয়াতে যেগুলো পোস্ট করি আমি সেগুলোও নিজে দেখি, আমি যেগুলো করি সেগুলোও নিজে দেখি, সবসময় নিজেকে নিয়ে বিজি থাকি। তো এখন তোমার কি মনে হয় যে কাজ নিয়ে বেশি অ্যাক্টিভ থাকলে জেবা জান্নাতকে সবাই বেশি ভালোবাসবে, নাকি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে জেবা জান্নাতকে সবাই বেশি ভালোবাসবে? হয় কি, সোশ্যাল মিডিয়াতে আমার তো অনেক ফ্যান, তারপরে দেখা যায় যে অনেক নোন পার্সন এখানে। সো দেখা যায় যখন আমি কোনো কিছু পোস্ট করি, কোনো হচ্ছে কাস্টিং ডিরেক্টর অনেক থাকে, সো কোনো চরিত্রের জন্য হয়তো বা কাউকে খুঁজছে, ওই সময়টা আমাকে দেখলে ও আচ্ছা আমরা জেবাকে নিতে পারি। সো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া অ্যান্ড মিডিয়া দুইটাতেই সমানভাবে কাজ করা উচিত। ফার্মাসিস্ট
হতে হলে তো অনেক পড়াশোনা করতে হয়, অনেক প্রেশার, দুটোকে একসাথে কি করে সামলাও? আমি ওইভাবে স্টাডি করি না, আর ছোট থেকে আমি না এক্সামের আগের রাতে পড়ি, তার 2 days আগে থেকে পড়ি, অনেক আগে থেকে পড়লে আমার মনে থাকে না। সো দেখা যায় যে মিডিয়া কাজ করছি, অন্য সময় ঘুরছি, আর এক্সামের আগের 2 দিন আমি একদম সব জায়গা থেকে অফ, একদম রাত্রে সারা রাত পরে এক্সাম দিয়ে এসে তারপর আমি ঘুমাই। আচ্ছা, ব্যাপারটা কি এরকম যে বা অনেক সুন্দরী, যার কারণে ফ্রেন্ডরা সব নোটগুলো পাঠিয়ে দেয়, সব হচ্ছে এটাকে কি বলে সিলেবাসের আমরা একটা শর্ট ভার্সন ক্রিয়েট করি পরীক্ষার আগে, ব্যাপারটা কেমন হয় যে সবাই পাঠিয়ে দিচ্ছে অ্যান্ড যেবা সেটাকেই পড়ে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট করে ফেলছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার ফ্রেন্ডগুলো অনেক ফ্রেন্ডলি, ওরা সবসময় আজকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, আজকে এক্সাম, কালকে ক্লাস টেস্ট, তারপর এক্সামের আগের দিনে এগুলো পড়লে কাজে আসবে। সো ওরা অনেক হেল্প করে আমারে, এদিক থেকে আমি অনেক হ্যাপি। ওকে, সো এই যে একটা বাড়তি অ্যাডভান্টেজ, মানে সুন্দরী হতে হলে যেটা যেটা মানে গুণাবলী থাকতে হয় সবই তো তোমার মধ্যে আছে। কি দেখতেছ তুই? আরে কথা কচ্ছা চুপ থাক, বিদেশি নি গোসল করতেছে, আমরা গোসল দেখতেছি, তোর মনে চাই না তুইও চা? দেখছি কি সুন্দর গোসল করিবার লগে মনে কর আঙ্গ বইরে হানে বিকি না একটা স্বাদ হয়ে গেছে। কত দূর পর্যন্ত দেখছ? আরে বেশি দেখতাম হারি না, হানের ভিতরে তো নামে না, নামলে না হুরা বেকে দেখ। বান্ধবী গোসল করে না না, নট ফর সুন্দরী, ওরা আমাকে একটা মানুষ হিসেবে অনেক পছন্দ। এরকম ধরনের সাপোর্ট কি তুমি পরীক্ষার হলেও কখনো পেয়েছো? লাইক পরীক্ষা দিতে গেলা কিন্তু তুমি লেট 10 minutes or 15 minutes? হ্যাঁ, আমি সবসময় লেট, আমি এক্সামে 10 minutes 15 minutes এটা সবসময় হয়। স্যাররা ঢুকতে দেয়? স্যাররা ঢুকতে দেয়, আর ক্লাসের সময় ঢুকতে দেয়, এক্সামের সময় ঢুকতে দেয়। ক্লাসের সময় অনেক কথা শুনেছি, অনেক সময় ক্লাসে ঢুকতেও পারিনি, এরকম অনেকবার হয়েছে। আচ্ছা, তার মানে বোঝা গেল মানে একটু আহ্লাদি, একটু সুন্দরী হলে কিন্তু এক্সট্রা অনেক বেনিফিটস পাওয়া যায়। সো আরও কী কী বেনিফিটস অ্যাকচুয়ালি যে বা পায় সেই গল্পগুলো শুনতে চাই। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন আমাদের আয়োজন ফ্রাইডে স্টার। আবারও ফিরবো আড্ডায় আমাদের আজকের অতিথি জেবা জান্নাতের সাথে। আপনারা থাকুন চ্যানেল 9-এর সাথে, আমি ফিরছি এখনই। ফ্রাইডে স্টারের আয়োজনে আরও একবার ফিরে এলাম আমি বিরতির পরে, এবং আমাদের সাথে আমাদের আজকের অতিথি অ্যাক্ট্রেস মডেল জেবা জান্নাত। তাকে নিয়ে আড্ডা হচ্ছে, শুনছি তার কাছ থেকে অনেক অনেক কথা, আর আপনারাও নিশ্চয় রয়েছেন আমাদের সাথে। চলুন আবারও ফিরে যাই আড্ডায়। আচ্ছা, আমরা তো শুরুটা করেছি আসলে তোমার কাজ, তোমার শুরুর গল্প দিয়ে, কিন্তু বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে যদি জানতে চাই, খুব রিসেন্টলি তুমি স্যান্ডেল সোপের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছো, এবং চমৎকার একটা টিভিসি আমরা দেখতে পাবো আশা করছি। তো সেই জায়গা থেকে তাদের সাথে তোমার কানেক্টেড হওয়ার গল্পটা যদি বলতে। আমার ফার্স্ট টাইম কোনো কাজ, হুট করে একবার মিটিং হয়েছে, একবারই কনফার্ম। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা, যে একটা ডিরেক্টর ছিলেন যিনি, উনি ছিলেন ইন্ডিয়ান। সো উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করার পরে আমরা একদিন মিটিং ফিক্সড করার পরে দেন ওনারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করেন। পুরো কোম্পানিটির সাথে অনেকে যুক্ত রয়েছেন, বিশেষ করে স্যান্ডেলিনার কথা যদি বলতে হয়, এর আগে আমরা দেখেছি জয়া আপু এটা তো মডেল ছিলেন, এবং মানে পরবর্তীতে আমরা পরিমণিকে পেয়েছি। তো এরপরে যে নামটা চলে আসছে সেটা হচ্ছে জেবা জান্নাত। সো হাউ ডু ইউ ফিল যে এত বড় বড় মানুষরা এমন একটা ব্র্যান্ডের সাথে কাজ করেছে, এবং তাদের ক্যারিয়ার বা তাদের কাজের পরিধি যদি আমরা দেখি তোমার চেয়ে ডেফিনেটলি অনেক বেশি, দুজনেই মানে বড় পর্দার খুব ভালো অবস্থানে আছেন। সেই জায়গা থেকে জেবা জান্নাতের ফিলিংটা কি অ্যাকচুয়ালি, যে স্যান্ডেলিনার সাথে তোমার কাজ করার সুযোগটা হয়েছে? আমি অবশ্যই লাকি, এত বড় একটা চান্স আমার লাইফে এসছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, আমি ছোটবেলা থেকে স্যান্ডেলিনার অ্যাড দেখি, তখন আমি জয়া আপুর স্যান্ডেলিনার অ্যাডটা দেখতাম, আর জয়া আপু আমার অনেক পছন্দের একজন পার্সন, আর পরিমণি আপু তো অবশ্যই অনেক সুন্দরী। সো আমি টিভিসিগুলো দেখতাম, আমার খুব ভালো লাগতো। ইভেন আমার ফ্যামিলি পার্সন, আমার লাইক আমার দাদি বা আমার নানি, ওনারা স্যান্ডেলিনা ইউজ করতো। সো আমি যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি শুনছি যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আই ওয়াজ লাইক
ওকে সো আমি টিভিসিটা করছি, আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার লাইফে দেখা গেছে যে বেশিরভাগ সময় এটা করব ওটা করব, অনেক কথা শুনেছি অনেকের কাছে থেকে। পরে দেখা যায় যে আজকে করব কালকে করব, এরকম করতে করতে লেট হতে হতে একটা সময় খোঁজ থাকে না। সো আমি ফার্স্টের দিকে কনফিউজড ছিলাম। পরে যখন আমি দেখলাম যে না, স্যান্ডেলিনার কাজটা আসলেই আমি পাচ্ছি, তখন আম্মুকে আমি বলি। অ্যান্ড আমার খুব ভালো লেগেছে যেটা ইন্ডিয়ান ডিরেক্টর, ইন্ডিয়ান টিম মেম্বারদের মানে প্রফেশনালিজম দেখা। বাংলাদেশে এ পর্যন্ত কতগুলো টিভিসি তোমার করা হয়েছে? 25 or 30+ হবে। অনেক। তার মধ্যে সবচাইতে মানে স্যান্ডেলিনাকে বাদ দিয়ে যদি অন্য কোনো ব্র্যান্ডের নাম বলতে বলা হয়, সেটা কোনটা ছিল? আমি করেছি হচ্ছে লটো শুজের, দেন করেছি হচ্ছে প্রাণ সস, প্রাণ লিচি ড্রিঙ্ক, প্রাণ চকোলড, তারপর আরেকটা করলাম রিসেন্ট প্রাণ ফিট বিস্কিট মেবি, তারপরে করেছি ট্রেস্টি ট্রিট, তারপরে ডেটল সোপের ছিল একটা, আর অনেক করেছি। সো ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে, সেগুলো নিশ্চয়ই সব বাংলাদেশের প্রোডাকশন ছিল। হ্যাঁ, বাংলাদেশের প্রোডাকশন। তো যখন বাংলাদেশের প্রোডাকশন অ্যান্ড একই সাথে এবারে ইন্ডিয়ান প্রোডাকশনের সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্স, যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয়? আমার বাংলাদেশের কিছু টিমের সাথে কাজ করেছি, আমার অফকোর্স অনেক ভালো লেগেছে। আমি ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রাণ। ওখানে কাজ করলে আমার মনে হয় আমি আমার ফ্যামিলিতে কাজ করছি। ওরা অনেক ফ্রেন্ডলি, আর ওরা আমাকে অনেক সাপোর্ট করে আর অনেক আদর করে আমাকে। সো প্রাণের সাথে আমার কখনো কোনো বাজে কোনো ছিল না। আর বাকি কাজগুলো করেছি ওভারঅল ছিল। বাট ইন্ডিয়ানদের যেটা আমি দেখেছি, সো সেখানে হচ্ছে ওনারা অনেক প্রফেশনাল, অনেক টাইম মেনটেন করে, যেখানে আমি নিজেও অনেক সময় দেখা যায় টাইম এদিক সেদিক হয়ে যায়। কিন্তু ওখানে ওনাদের প্রফেশনালিজম দেখে আমার মনে হচ্ছে না, আমার আর একটু প্রফেশনাল হওয়া দরকার। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। ইন্ডিয়াতে টোটালি? হ্যাঁ, টোটাল ইন্ডিয়াতে। কোথায় করা হয়েছে? এটা হচ্ছে কলকাতাতে টেকনিশিয়ান কি যেন একটা, মানে আমাদের বাংলাদেশে বিএফডিসির মতো ওরকম একটা। আচ্ছা আচ্ছা, ওদের ওখানকার যে আছে সেই জায়গাতে, তার মানে তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ডিরেক্টর এত কেয়ার করেছে শুটের আগদিন পর্যন্ত, শুটের দিন পর্যন্ত এবং শুটের পরে পর্যন্ত সবকিছু মিলিয়ে। ওনার কথা হচ্ছে আমার আর্টিস্টকে দেখাতে হবে আমার, সো তাকে তো ফিট থাকতে হবে অফকোর্স। আমাকে শুটিংয়ের 1 মাস আগে থেকে যে বা এটা খাও বন্ধ করো, এটা খাও, এটা তোমার ডায়েট লিস্ট, এটা খাও, প্লিজ ফ্যাট হইও না, প্লিজ কোনো শুটে যে অন্য কোনো শুটে যে কোনো করো না। তারপরে আমি ভাবছিলাম যে ইন্ডিয়াতে যেহেতু যাচ্ছি আমি শুটে, তো ঈদের পরে একটা লং ছুটি আসতে আমি আগে কাশ্মীর থেকে ঘুরে আসবো। বললেন না, তোমার হাত পা কেটে গেলে শুটে বাজে লাগবে দেখতে, তুমি আগে শ্যুটটা করো, তারপর তোমাকে আমি সব জায়গায় নিয়ে যাব। বাংলাদেশে হয় কি, বাজেট নিয়ে অনেক সময় অনেক প্যারা খেয়ে যায়। সো ওইভাবে চাইলেও বাংলাদেশের ডিরেক্টর ওইভাবে করতে পারে না। আর ওখানে বাজেট নিয়ে কোনো ঝামেলা ছিল না। আর ওখানে টেকনিশিয়ানরা অনেক ভালো, কখনো ওদের মুখের মধ্যে আমি টায়ার্ডনেসটা দেখি নাই। আসলে সবাই যখন চেয়ার আপ করছে তখন আমি তো নিজে চেয়ার আপ হবই। সো সব কিছু মিলে অনেক ভালো ছিল। আর মানে আমার মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে আছি এবং এটা আমার হোম, এরকম লাগছিল। আচ্ছা, বাজেট নিয়ে যেহেতু কথা হলো, তাহলে জানতে চাই যেবার বাজেট কত ছিল? আমার বাজেট, আমার এরকম একটা ইচ্ছা ছিল যে যেহেতু জয়া আপু যেখানে করেছে, পরিমণি আপু যেখানে করেছে, এখানে যদি আমাকে বাজেট কেন, আমাকে যদি ফিউ করতে দাও তো আমি করতাম। আচ্ছা, কিন্তু যে রেমুনারেশনটা তুমি চেয়েছিলে সেটা কি তুমি পেয়েছো? লাইক বাংলাদেশের মতো বলা হয়েছে যে আপু এবারের প্রজেক্টের বাজেটটা তো একটু কম, আমরা নেক্সট প্রজেক্টে বাড়িয়ে দেবো, বিকজ আমাদের বাংলাদেশে এটা খুব কমন টিভিসির ক্ষেত্রে। ওরকম কিছু হয়নি। বাট আমি যেহেতু আমাকে ফার্স্ট থেকে আমার ডিরেক্টর আমাকে বলেছে যে এটা 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 ওটা করো, সো আমি তখন আমার ডিরেক্টর ভাইয়াকে বললাম যে আমি কি এত পেমেন্ট চাইতে পারি। তো উনি বলেছেন টিমের সাথে কথা বলো। দেন আমি টিমের সাথে কথা বললাম, টিম ও সবাই মিলে ফিক্সড করেছি। ওইরকম কখনো কোনো ঝামেলা হয় নাই আমার বাজেট নিয়ে। আচ্ছা, না এটা তো খুব কমন, এটা তোমাকে স্বীকার করতেই হবে। এরকম ফোন তো তুমি পেয়েছো? হ্যাঁ, বাংলাদেশে খুবই अवेलेबल যে আপু আমাদের এনে দিয়েছে, এমনও হয়েছে অনেক। আর সেটাই যে মানে পেমেন্টটা আমরা অ্যাডভান্স না নিলে যেটা হয় যে তার পরবর্তীতে কাজটা শেষ হওয়ার পরে তাদের ফোনই আর রিসিভ হয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো মানে বাজেট কম, এই ডায়ালগটা তো হচ্ছে ফোনের দুটো লাইন, আপু এই তারিখে ফ্রি কিনা একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, তারপরে আসে হচ্ছে বাজেটটা তো একটু কম, আমরা নেক্সট প্রজেক্টে বাড়িয়ে দেবো। যেহেতু তুমি বললে যে তুমি অনেক টিভিসি করেছো, আই থিঙ্ক এই এক্সপিরিয়েন্সটা তোমার অনেকবার হওয়ার কথা। হয়েছে অনেক। হ্যাঁ, ওকে, সো আমরা আরেকটা বিরতি নিব যেবা, এবং তোমার কাছ থেকে আবারও স্যান্ডেলিনার সাথে কাজ করার কিছু এক্সপিরিয়েন্স আমরা অ্যাকচুয়ালি স্ক্রিনেই শেয়ার করতে চাই আমাদের অডিয়েন্সের জন্য, আর পাশাপাশি আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে ফিরে আসবো।
প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও আমরা ফিরে আসছি আমাদের নিয়মিত আয়োজন এবং আপনাদের ভালো লাগার অনুষ্ঠান ফ্রাইডে স্টারে। সাথেই থাকুন, আমাদের ফিরছি এখনই। আমন্ত্রণ আরও একবার আমাদের আয়োজন ফ্রাইডে স্টারের সাথে রয়েছে মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস জেবা জান্নাত। তার সাথে আড্ডা হচ্ছে, জানছি আসলে অনেক অজানা কথা, আর সেই সাথে চেষ্টা করছে আপনাদের ভালো লাগার কিছু নতুন বিষয় উপস্থাপন করতে। চলুন আবারও ফিরে যাই আড্ডায়। আমরা কথা বলছিলাম তোমার কাজের এক্সপিরিয়েন্স নিয়ে। বিটার এক্সপিরিয়েন্স তুমি আসলে খুব একটা বেশি শেয়ার করতে চাচ্ছ না, সবই পজিটিভ পজিটিভ বলো। আমার সব পজিটিভ ছিল, আমি এখানে নেগেটিভ কি বলবো? বাট আমরা নেগেটিভ তো দেখেছি, যেমন জেবা জান্নাতকে হচ্ছে ডিরেক্টর গিল্ডস অ্যান্ড এভরিথিং সব কিছু থেকে ব্যান করা হলো। তুমিও হচ্ছে খুব লাইভে এসে সোশ্যাল মিডিয়াতে এসে কমপ্লেন করেছো। তো সেই জায়গা থেকে তো বলতেই হবে যে নেগেটিভিটিও আছে লাইফে। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে তুমি সেটা এক্সপিরিয়েন্স করেছো, বিকজ যেটা বললে 2020 থেকে তোমার ক্যারিয়ার শুরু হয়েছে। এত অল্প সময়ে কেন এত ঝামেলা তৈরি হলো? নট 2020, এটা 21 ছিল, 21-এর ওলাস থেকে। সো ঝামেলা তৈরি হয়েছে আসলে হয় না, মিডিয়াতে অনেক ধরনেরই ঝামেলা থাকে, অনেক সময় আর্টিস্টদের, অনেক সময় ডিরেক্টরদের। সো সব কিছু মিলে তো ঝামেলা একটু হয়, বাসার মধ্যেও তো মানুষের সাথে ঝামেলা হয়। সো এটা কোনো ব্যাপার না, আমি ওভারকাম করেছি, এটাই অনেক। ডেফিনেটলি। কিন্তু ওই সময়টাতে তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে মানে একটা কি বলবো নানা ধরনের অভিযোগ তোমার ছিল, মানে সেটা কি জেদের বশেই বলা, নাকি হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে কেউ ইনফ্লুয়েন্স করেছে যে যেভাবে তুমি এটা করো মানুষ তোমাকে চিনবে? কারণ এখন সবাই সমালোচিত হতে পছন্দ করে, ভাইরাল হতে পছন্দ করে। নট লাইক দ্যাট, আমাকে কখনো কেউ ইনফ্লুয়েন্স করে লাইফে কিছু করতে পারেনি। সো আমার যখন যা মনে হয়েছে আমার করা উচিত, আমি সেটাই করেছি। সো ওখানে ওই সময়টা আমার ইচ্ছা ছিল না এরকম কিছু করার, বাজে প্রপোজাল লাইফে আমি অনেক পেয়েছি। সো আমার যেটা হয়েছে, সো আমি চুপই ছিলাম, আমি কিছু বলিনি, যেটা আমার পছন্দ না আমি সেখান থেকে সরে এসেছি। বাট যখন দেখলাম যে মানুষ আমার নামে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছে, আমি কিছু জানি না, সকালে উঠে আমি দেখছি আমি ব্যান। সো আমি তো জিজ্ঞেস করতেই পারি আমি কেন ব্যান হলাম, এখানে আমার দোষটা কি ছিল সেটা সবার জানা উচিত, নাহলে মানুষ আমাকে দোষারোপ করবে যদি আমি চুপ থাকি। আমরা তাহলে একটু ছোট করে, যদিও এটা প্রিভিয়াস স্টোরি, তারপরে একটু জানতে চাই যে এই যে নিষিদ্ধ হওয়ার যে গল্পটা, কেন এরকমটা হয়েছিল? এটা হয়েছিল মেইনলি ওনারা যেটা বলেছিল যে আমি হচ্ছে ওনাদের একটা শ্যুট ফাঁসিয়ে দিয়েছি। সো আমার হিসেবে আমি শ্যুটটা ফাঁসিয়ে দিইনি। আর এটার সাথে সাথে আরও অভিযোগ ছিল আমি টাইম মেনটেন করি না, তারপরে হচ্ছে আরও অসামাজিক অনেক কাজকর্ম করি, প্রফেশনাল না, এরকম বলেছিল। সো এর কারণে ব্যান হওয়ার যে নিউজটা সেটা আমাকে না জানিয়েই করা হয়েছে। পরে আমাদের মিটিং হয়, মিটিং হওয়ার পরে আমি সব কিছু সলভ করি। তো তখন যখন দেখেছে যে না আই ওয়াজ রাইট, দেন ওটা সব কিছু সলভ হয়ে গেছে। তারপর তো আমি কাজ করছি মিডিয়াতে, আমার কোনো ঝামেলা মানে তোমাকে ব্যান করার আগে অ্যাকচুয়ালি যাদের সাথে বসে তোমার কথা বলা দরকার, ডিরেক্টর গিল্ডস অর লাইক আদার্স যে সংগঠনগুলো আছে, তাদের সাথে তোমার কোনো কমিউনিকেশন ছিল না? না, লিসেন, আমি যখন মিডিয়াতে প্রথম কাজ শুরু করেছি তখন আমি প্রথম কথা বলি, আমি প্রথমেই কারোর সাথে সহজে মিশতে পারি না। সো আমি যেখানে যাই আমি চুপচাপ, যখন দেখি আমার ভাইবের সাথে কেউ মিলে আমি তখন তার সাথে কথা বলি। আর একটা জিনিস হচ্ছে, যখন আমি প্রথমে এসেছি আমার ক্যারিয়ার খুব কম সময়ের, আর ফার্স্টে আমি মাত্র 1 বছর বা 1 বছর কিছু কম সময়ের মধ্যে আমি এই ব্যান্ড নামটা আমার নামের সাথে যুক্ত হয়েছে। সো আমি সেই সময়টা বুঝতাম না হোয়াট ইজ ডিরেক্টর, হোয়াট ইজ ডিরেক্টর গিল্ড, দেন হচ্ছে আর কি কি থাকে মিডিয়াতে, আসলে ডিওপি কাকে বলে কিছু বুঝতাম না। মানে ডিরেক্টর গিল্ডস অর লাইক শিল্পী সমিতির যে লিস্টেড আর্টিস্ট, তখনও তুমি সেটা ছিলে না? স্টিল না, আমি না। তাহলে তোমাকে ব্যান্ড তারা কি করে করলো? এক্স্যাক্টলি। বাট আমি যখন নিউজটা দেখেছি না, তখন আমি আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়েছে যে আসলে কোনটা কিভাবে কাজ করে, কি হয়, তারপরে জেনেছি, তার আগে আমি জানতাম না। ওকে, তার মানে এই যে যত নির্বাচন হচ্ছে ডিরেক্টর গিল্ডস অর লাইক শিল্পী সমিতির, এই ধরনের কোনো কিছুতে তোমার ভোটাধিকার এখনো পর্যন্ত তৈরি হয়নি? না, হয় নাই। ওকে, আসলে এগুলো নিয়ে মানুষের জানার অনেক আগ্রহ থাকে, সো আমি একটু জেনে নিলাম অডিয়েন্সদের জন্যই। এবারে একটু বলো, তোমার সোশ্যাল মিডিয়াতে আমিও নিজেও দেখেছি যে তুমি খুব অ্যাক্টিভ এবং খুব জিমে যাচ্ছ, জিমের ভিডিও পোস্ট করছো, ছবি পোস্ট করছো। এমন কি হয়েছে কোনো স্পেসিফিক কাজ করার জন্য যে বা তোমাকে 5 কেজি ওয়েট পুট ডাউন করতে হবে? এই যে আমার স্যান্ডেলিনের প্রজেক্টের জন্যই আমাকে বলা হয়েছে 5 কেজি না, এটা ছিল হচ্ছে 5-6 কেজির মতো, হ্যাঁ এরকম ওয়েট কমাইতে বলা হয়েছিল। সো তখন কি ওয়েট কমিয়েছিলে? আই ট্রাইড, বাট মাঝখানে বার্থডে পড়ে যাওয়ার কারণে প্রতিদিন কেক খাচ্ছি, লাইক
10-12টা কেক যখন কেটেছি একবার করেও যদি মুখে যায় ওয়েট তো গেইন হবেই। জেবা জান্নাত আসলে নিজেকে কোন অবস্থানে দেখতে চায়, মানে শুধুমাত্র কি ছোট পর্দাতেই সীমাবদ্ধ থাকবে নাকি চলচ্চিত্রের জন্য নিজেকে প্রিপেয়ার করা হচ্ছে? নো লিমিটেশন, যত উপরে যাওয়া যায়। আচ্ছা, উপরে যেতে হলে ডেফিনেটলি হচ্ছে বলে না যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, আর উপরতলার কিছু মানুষ থাকে যাদেরকে হ্যান্ডেল করতে হয়। মিডিয়াতে যে কথাটা খুব প্রচলিত যে সিন্ডিকেট ক্রিয়েট না হলে কাজ পাওয়া যায় না, অনলাইক যারা সিনিয়র আছে তাদের সাথে ভালো সখ্যতা না থাকলে কাজ পাওয়া যায় না। এটাতে আসলে তুমি কতটা বিশ্বাসী এবং কতটা মেনটেন করো? আই ডোন্ট থিঙ্ক সো। আর আমার ওইভাবে কাজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই স্যান্ডেলিনের কাজে কিন্তু কোনো লবিং টবিং কিচ্ছু না, জাস্ট 2 days মিটিং হয়েছে, 3 days এর দিন আমি শ্যুট করেছি, এই তো আমার টিভিসি রিলিজ হবে সামনে। সো এখানে তো আমার কোনো লবিং বা কোনো সিন্ডিকেট কিছু হয় না। সো কপালে যেটা থাকবে সেটা হবে। আমার কেন মানুষের পায়ে তেল মেখে কাজ নিতে হবে? এরকম কাজের আমার দরকার নেই। আচ্ছা, তার মানে যে বা কোনো সিন্ডিকেট মেইনটেইন করে না? নেভার। ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করা হয়েছে? না, কাজ করা হয়নি এখনো। ইচ্ছা আছে? ইচ্ছা তো অফকোর্স আছে। সামনে একটা বোল রাখা আছে, দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা এখানে ছোট ছোট কাগজ রয়েছে। আমি কিন্তু জানি না অ্যাকচুয়ালি কি আছে, বিকজ এখানেও আমার ডিরেক্টরই তার মনের ইচ্ছে মতো কিছু প্রশ্ন বা কথা তোমার জন্য রেখেছে। আমরা ট্রাই করব একটা টোকেন তুলে নেয়ার এবং দেখতে চাই আসলে কি আছে তোমার ভাগ্যে। ওকে, শিওর। প্রথম প্রেমের চিঠি, এটা তো খুব ইন্টারেস্টিং একটা টপিক। প্রথম প্রেম মানে চিঠিটা কত বছর বয়সে বা কোন ক্লাসে থাকতে পেয়েছিলে? এটা ক্লাস 9-এ ছিল। এত লেটে? এত সুন্দরী একটা মেয়েকে ক্লাস 9-এ সবাই পছন্দ করলো? আমার আগের কথাগুলো না মনে নাই কেন জানি, আগে হয়তো পেয়েছি, বাট আমার সব থেকে যেটা মেমোরেবল সেটা ছিল ক্লাস 9-এরটা। কি লেখা ছিল ওখানে? লেখা ছিল ও আমাকে পছন্দ করে, ও বলতে পারছে না, আর এটা যেন আমি দেখার পরে কাউকে না বলি, জাস্ট ওর মধ্যে আর আমার মধ্যে যেন থাকে বিষয়টা। ছেলেটা অনেক শাই ছিল। একই ক্লাসে? একই ক্লাসে। ও, তখন নিশ্চয়ই তুমি সিনিয়র কারোর সাথে কথা বলো, কারণ আই থিঙ্ক যে বা একই ক্লাসের ছেলের সাথে মানে প্রেম বিষয়টা আসার কথা না। আমার ছোট থেকে আমার মধ্যে ওইরকম লুতুপুতু টাইপ প্রেম ছিল না কখনো। সো আমি ওইরকম মানে স্ট্রেইট ফরওয়ার্ড ছিলাম, সেই জন্যই তো ছেলেটা আমাকে লিখেছিল যে এটা যেন তোমার মধ্যে আর আমার মধ্যে থাকে, কারোর সাথে শেয়ার করো না। ওকে, সো আমরা আসলে জানতে চাই যে যেবার প্রেমটা কার সাথে ছিল বা ভালো লাগাটা প্রথম ক্রাশ কে ছিল। তার আগে যেবার ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে আমাদের জেবা জান্নাতের সাথে, আবারও ফিরবো আড্ডায়, কিন্তু তার আগে চলুন ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। আর আপনারাও কোথাও যাবেন না, থাকুন চ্যানেল 9-এর সাথে। আমি ফিরছি এখনই। আবারও আমন্ত্রণ ফ্রাইডে স্টারের আয়োজনে, সাথে রয়েছে জেবা জান্নাত আর আমি শান্তা জাহান রয়েছি আপনাদের এক গাদা প্রশ্ন নিয়ে, যার উত্তর আমার আর্টিস্ট আমাকে দিয়ে যাচ্ছেন এবং মনে মনে ভাবছেন যে এত প্রশ্ন করতে পারে, কিন্তু তারপরও কিছু করার নেই। 1-to-1 যেহেতু বসেছি, সো প্রশ্ন তো আমাকে করতেই হবে। আমরা প্রেমের গল্পে আবারও ফিরতে চাই। জেবার জীবনের প্রথম ক্রাশ, যে ছেলেটাকে দেখে তুমি ক্রাশ খেয়েছিলে এবং মেবি এখন হয়তো দেখা হয় না, কিন্তু তাকে তুমি ভুলতে পারো না। আমার লাইফের ক্রাশ ওরকম ছিল না, বাট আমি একটা ছেলের আইল্যাশের প্রেমে পড়েছিলাম। ও ওয়াও! সেটা কি রিসেন্ট অর ওই সময়টাতে, ছোটবেলাতে? ছোটবেলা না, বড়বেলাতেই। আচ্ছা, এটা কত ব্যাক 3 years ago। তার মানে হচ্ছে একটা ছেলেকে দেখলে তার চোখগুলো তুমি আগে প্রথমে দেখো? নট চোখ, আমি কেন জানি ওর আইল্যাশটা দেখে আমার ভালো লেগেছে যে না, এই ছেলেটার আইল্যাশ অনেক সুন্দর। আচ্ছা, তাকে কখনো বলেছিলে? হ্যাঁ, আমি সবসময় বলেছি। আচ্ছা, তার মানে তো তার সাথে ভালো একটা সখ্যতা ছিল, প্রেম হয়েছিল? হ্যাঁ। তারপর ব্রেকআপ নাকি এখনো চলছে? ব্রেকআপ ঠিক হয় এরকম চলছিল। মানে চলছিল মানে এখন আছে কিনা নাই সেটা বলো। থাক, এটা বাদ দিই। আচ্ছা, মানে প্রেমের ব্যাপারটা হাইড করতে চাচ্ছ। আমরা যারা মিডিয়াতে কাজ করি কেন প্রেম দিয়ে হাইড করতে চাই? আমি বিয়ে করলে সবাইকে অবশ্যই জানাবো, সবাইকে অবশ্যই দেখাবো। আমি প্রেম করেছি তখন আমার সব সময় আমার ওয়ালপেপারে আমি পোস্ট করেছি সব সময়। তারপরে হচ্ছে ফেসবুকে স্টোরিতে আমি সবসময় পোস্ট করেছি। সো হয় কি, লাস্ট টাইম রিসেন্টের কথা বলি, এটা ছিল 7 তারিখ ফেব্রুয়ারি। হ্যাঁ, সো 14 তারিখ ভ্যালেন্টাইন্স। তো আমি হচ্ছে একটা পেজ থেকে আমাকে গিফট করা হয় ভ্যালেন্টাইন্সের জন্য কাপল ড্রেস।
তো আমি কি করেছি, আমার পার্টনারের সাথে ড্রেসটা পরে জাস্ট ভিডিও আপলোড করেছি ফেসবুকে। ওর ফেসটা আমি শো করিনি, জাস্ট পেছন সাইডটা, ও তো প্রফেশনাল না, সো ওর প্রফেশনের কারণে সামহাও মানে একটু ঝামেলা হয়ে যায় আর কি। সো আমি পরে করেছি কি, জাস্ট ওর ব্যাক সাইডটা দেখিয়েছি। পরের দিন আমার ঝগড়া লেগে ব্রেকআপ হয়ে গেছে। সো আমি কুনজর জিনিসটা খুব বিশ্বাস করি, দ্যাটস ওয়াই আমি আর কখনো আমি ডিসাইড করেছি বিয়ের আগে কখনো কোনো কিছু পোস্ট করবো না। আচ্ছা, এই যে বেশ কিছু নায়িকা রয়েছে, প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে, এবং তারপরে আসলে আমরা জানতে পারছি যে সে কারো ওয়াইফ, সে কারো বাচ্চার মা, এবং এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা সমালোচনা, ব্যক্তিগত বিষয়গুলোকে বারবার তুলে আনা। সেটা যেবা অ্যাকচুয়ালি কতটুকু অ্যাকসেপ্ট করে যে মানে ইন ফিউচারে তো তুমিও যদি বড় পর্দায় কাজ করো অ্যাজ এ হিরোইন, এই ধরনের সমস্যার সম্মুখীন তুমিও হতে পারো। পার্সোনাল লাইফ আসলে পার্সোনাল, তো এখানে কেউ যদি মনে করে যে না আমার পার্সোনাল লাইফ পার্সোনাল থাক, সো এটা তার চয়েস, সেটা ব্যাখ্যা তো সে নিজে দিতে পারবে। বাট আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আমি বিয়ে করলে অফকোর্স সবাই জানবে, আর আমি প্রেম করলে আগে জেনেছি, বাট এখন জানাবো না, কারণ রিসেন্ট নজর লেগে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। কখনো এমন হয়নি যেবার কাছে অফার এসেছে যেবার কার সাথে প্রেম করছো বাদ দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি? হ্যাঁ, সবসময়। ইভেন মাঝে মধ্যে এরকমও ছেলে পেয়েছি, আচ্ছা তুমি কি প্রেম করছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেলে কিন্তু তুমি নেক্সট আমার সাথে প্রেম করবো, আমি সিরিয়ালে আগে দিয়ে রাখছি। আমি ওকে ফাইন, ওকে। সো আফটার ব্রেকআপ কি মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ও তো বাদ, এখন অন্য কাউকে? না, আমি হয়েছে কি, প্রেম জিনিসটা প্রথম থেকে সিরিয়াস নিতাম না, বাট এখন মনে হয় আসলে প্রেম লাইফ না। সো আমার মনে হয় যে একটা লাইফ পার্টনার থাকবে, সাপোর্টিভ সবসময় থাকবে, আমি সাথে সাথে আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাবো এবং ও সবসময় সাপোর্ট করবে। এখন আমি রিলেশনশিপে, সে যদি আমাকে সবসময় মেন্টালি টর্চার করে, লাইক এটা করো না ওটা করো না, আমি কিন্তু আমার কাজে এগোতে পারবো না, আর ও ফিউচার আমার সাথে থাকবে কিনা আই এম নট শিওর। সো এমন একটা পার্টনার দরকার যে সবসময় আমাকে বলবে এটা করো ওটা করো না, ইনফ্লুয়েন্স করবে আমাকে কাজে। সো এরকম পার্টনার দরকার। আমরা তো পার্টনার চাই হ্যাপিনেসের জন্য, যদি পার্টনার হ্যাপিনেস না দেয় তাহলে কি দরকার পার্টনারের? রাইট। সো যেবার কাছে যদি প্রেমের সংজ্ঞা, দুটো সাবজেক্ট বলবো যেটা তোমার পছন্দ, সেটা হচ্ছে রুম ডেট অর লং ড্রাইভ? লং ড্রাইভ। আমার হয় কি, লং ড্রাইভে গেলে আমার সবসময় ঝগড়া লেগে যায়। তাহলে ওয়াই লং ড্রাইভ? বিকজ আমার ঝগড়া করতে ভালো লাগে। আমার ঝগড়া করতে ভালো লাগে। তার মানে কি মাঝে মাঝে যাওয়া হয় না? লং ড্রাইভে মাঝে মধ্যে যাওয়া হয় না, একটা সময় লাইফে 2-1 বার গিয়েছি লং ড্রাইভে, বিকজ আই লাইক লং ড্রাইভ। সো হয় কি, আমার সব থেকে বেশি ভালো লাগে আমি বসছি, আমি নেচার দেখছি, আমি লাউড মিউজিক শুনছি, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। কোন জায়গাটা সবচেয়ে বেশি পছন্দের ফর লং ড্রাইভ? ফর লং ড্রাইভ আমি বলবো যে কোনো জায়গায় রাতের হাইওয়ে রোড লাইট। ওকে, মানে এই যে একটা আধো আলো থাকে, সেই আধো আলোটা অনেক ভাইরাল হতে ভালো লাগে। চমৎকার প্রশ্ন। আমার মনে হয় যে আমাকে নিয়ে কি কথা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আর আমি দেখেছি আমি কিছু করতে চাই না, কিছু করেও না, দেখা যায় হুট করে সকালবেলা আমার নামে নিউজ হয়ে গেছে, সকালে আমাকে নিয়ে পোস্ট হচ্ছে, আমি না কনফিউজ থাকি কেন আমাকে নিয়েই কেন বারবার। এই যে লাস্ট টাইম একটা মেয়ে মিডিয়া, উনি আমার অনেক সিনিয়র হবে, সো ওনার কি যেন একটা মামলা বা কিছু একটা ঝামেলা ছিল, ওনার নাম জেবা চৌধুরী অর সামথিং ছিল। হ্যাঁ, সো সকালে উঠে সবাই দেখে আমাকে শেয়ার করছে আমার নামে মামলা হয়েছে, আমাকে পুলিশ খুঁজছে। তো এরকম সময় আমি হচ্ছে দেশের বাইরে থেকে জাস্ট বাংলাদেশে এসেছি, এবং ওখানে নিউজে এটা উল্লেখ করা যে ও দেশের বাইরে পলাতক। তো মানুষ আমাকে শেয়ার করছে, আমি তো কিছু করিনি, আমার নামে নিউজ কেন? পরে দেখি আমার নামটা হচ্ছে অন্য মহিলার ছিল, ছবিটা আমার ইউজ করেছে। পরে আমি নিউজ চ্যানেলে ফোন করে বললাম এটা কেন করা হলো? পরে বলছে সরি আপু, আসলে মিস্টেক হয়ে গেছে, পরে নামটা চেঞ্জ করছে। আচ্ছা, এটা কি তারা আমার ছবিটা ইউজ করছে ভাইরাল হওয়ার জন্য, নাকি ওই ভুল করেই করেছে? তারা আমার নাম জানে জেবা জানা, তার ওটা জেবা চৌধুরী, তারা নিউজ করেছে, তারা জানে না কোনটাকে। তো এইগুলো না আমি কখনো চাই না ভাইরাল হতে, কিন্তু দেখা যায় যে সবসময় নিউজের মধ্যে কেন জানি আমাকেই টেনে আনা হয়। আচ্ছা, এটা একদিক থেকে বলতে পারো গুড লাক যে তোমাকে নিয়ে না চাইলেও নিউজ হয়, আরেক দিক থেকে ব্যাড লাক যে পজিটিভের চাইতে নেগেটিভ নিউজ বেশি হয়। এক্স্যাক্টলি। আরেকটা চেক করছি, আমরা কিন্তু ট্রান্সপারেন্ট থাকতে চাই, আমাদের অডিয়েন্সরা কিন্তু দেখছেন। এখানে কোশ্চেন হচ্ছে আমি গান গাইতে চাই, বাট আমি গান গাইতে পারি না। কেন?
পারি না, আমি কখনো ওইভাবে ট্রাই করে দেখি নাই। স্যান্ডেলিনার যে তোমার থিম সংটা ছিল সেটার দুটো লাইন তো নিশ্চয়ই আমরা শুনতে পারি। আমি যখন শুট করেছি তখন কিন্তু এই গানটা চালানো হয়নি, হ্যাঁ, যখন টিভিসিটা রিলিজ হবে তখন ওটা অ্যাড করা হয়েছে এডিটের সময়। সো আমাকে হচ্ছে যখন শুটের আগে আমাকে এক্সপ্রেশন দেখার জন্য ওই সং সহ আমাকে ডিরেক্টর ভাই আমাকে দিয়েছিলেন, বাট আমি লিরিক্সটা না ঠিক মতো বলতে পারবো না। ওটা লিরিক্স ছিল এরকম, স্বর্ণের ছোঁয়াতে তোমার উপমায় বদলে গেলে স্যান্ডেলিনা ওর সামথিং ছিল এরকম, বাট আমি ছিল না। আচ্ছা, এক্সপ্রেশন দেওয়ার গল্পটা একটু শুনে। এই যে এক্সপ্রেশনটা যে দিয়েছো সেই এক্সপ্রেশনটা কেমন ছিল? স্যান্ডেলিনা শুটের সময় আমাকে আমার ডিরেক্টর যেটা সবসময় বলে যে এখানে তোমাকে কুইন হিসেবে প্রেজেন্ট করা হবে, তো কুইনরা কিন্তু ওরকম মানে ওয়াইড স্মাইল দেয় না, তারপর তাদের মধ্যে সবসময় রয়্যাল একটা ভাব থাকে। সো তুমি চোখ দিয়ে সবকিছু করতে হবে, তোমার কিন্তু এখানে কোনো ডায়লগ নাই। সো আমাকে হাজার হাজার ভিডিও পাঠিয়েছে যেন এরকম এক্সপ্রেশন আমি দেই, সে জানতো আমি অনেক মেসি। সেকেন্ডলি হচ্ছে আমি একটু মানে ওই যে থাকে না যে একটু লাজুক লাজুক ভাব, ওটা আমার মধ্যে কখনোই ছিল না। সো ডিরেক্টর বলেছে যে তুমি এই এক্সপ্রেশনগুলো দেখো আর এখানে এসে তোমাকে কুইনের মতো ট্রিট করা হবে, সো তুমি নিজেকে এমনিতেই কুইন ভাববে, সমস্যা নেই, এরকম ছিল। আই ফরগট ওয়েট রূপচর্চায় আভিজাত্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। ওকে, এভাবেই বলেছো? হ্যাঁ, এভাবে বলেছি। সো ফানি। অ্যাকচুয়ালি না, ডেফিনেটলি একটা চেঞ্জ ছিল। না, আমি এভাবে বলেছি এই যে স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ, আমাকে এটাও ডিরেক্টর দেখিয়ে দিয়েছে। ওকে, সো এক্সপ্রেশনের গল্প এবং এক্সপ্রেশন আমরা আরও দেখতে চাই, কিন্তু তার আগে প্রিয় দর্শক আরেকটি বিরতির সময় হয়ে গেছে। বিরতি নিয়ে ফিরে আসছি আমাদের আয়োজন ফ্রাইডে স্টারে, আর আপনারাও থাকুন আমাদের চ্যানেল 9-এর সাথে। ফিরছি এখনই। দেখছেন আমাদের নিয়মিত আয়োজন ফ্রাইডে স্টার, সাথে রয়েছে আমি শান্তা জাহান এবং আমার আজকের আড্ডায় রয়েছে জেবা জান্নাত, যার সাথে ব্যাক টু ব্যাক অনেক অনেক খেলা, প্রশ্ন, মজার সব আড্ডা হচ্ছে। আরও একবার আড্ডায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। এবারের প্রশ্নগুলো অ্যাকচুয়ালি র্যাপিড ফায়ার, খুব দ্রুত আমরা প্রশ্নের উত্তর শুনবো এবং তারপরে দেখি আর কি কি অপেক্ষা করছে তোমার জন্য। অ্যান্ড ইয়েস অ্যান্ড নো এর দুটো, এটাকে কি বলবো, টেবিল টেনিসের ব্যাট রয়েছে, সেটা দিয়ে টেবিল টেনিস খেলতে হবে না, বাট তুমি তোমার উত্তরটা দিতে পারবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো, আর যেটা তোমাকে মুখে বলতে হবে সেটাও ডেফিনেটলি আমরা শুনতে চাই। চলচ্চিত্রে যদি বলা হয় যে প্রথম পছন্দ শাকিব খান আর সালমান শাহ? ওকে, যদি শাকিব খানের সাথে কাজের অফার আসে তাহলে? অফকোর্স করব। মানে শাকিব খানের সাথে যারা তো কাজ করে তাদের সাথে শাকিব খানের প্রেম হয়ে যায়, সো জেবা জান্নাতের ক্ষেত্রে এটা কি ঘটতে পারে? না, এমন কিছু না, উনি আমার অনেক সিনিয়র। শুনি, হ্যাঁ, গুঞ্জন শোনেন। এখন ওনারা ডেট করছে, প্রেম করছে কিনা এটা তো সবার ক্ষেত্রে না, যাদের সাথে বিয়ে হয়েছে এটা ট্রু ছিল, বাট বাদ বাকির সাথে তো আমি কখনো শুনিনি যে তার সাথে প্রেম করেছেন বা প্রেমের আলাপ চলছে বা বিয়ের। তুমি এটা নিয়ে অরিড না, বাট কাজ করতে চাও। ওকে, শাবনূর আর পূর্ণিমা কে বেশি পছন্দের? শাবনূর আপুর অ্যাক্টিং অনেক পছন্দের, আর পূর্ণিমা আপুকে দেখতে অনেক পছন্দ আমার। ওকে, প্রেম না বিয়ে? বিয়ে। সমবয়সী ভালোবাসো না একটু সিনিয়র হলে বেশি ভালো? সিনিয়র। লাইফে সুগার ড্যাডির আগমন কি কখনো ঘটেছে? নো। ওকে, সো এবার একটু ইয়েস নোর উত্তরে চলে আসি। জেবা ডেটিংয়ে যায় আর যায় না? ইয়েস, ডেটিংয়ে যায়, রাইট। ভাইরাল হতে ভালোবাসে, এটা নিয়ে যদিও বলেছো, তারপর আরও একবার নো, কিন্তু ভাইরাল হয় সবচেয়ে বেশি। এক্স্যাক্টলি। জেবা প্রেম করে? ইয়েস। আচ্ছা, জেবার কাছ থেকে এবার একটু জানতে চাই, যদি অনন্ত জলিলের সাথে কাজ করার সুযোগ হয় তাহলে জেবা কি করবে? আমি কাজ করেছি অলরেডি। ওকে, টিভিসিতে? নট টিভিসি, ইট ওয়াজ লাইক ওনার একজন নোন একটা পার্সন ছিল, সো আমি না বলি তার প্রফেশন, বললে সবাই চিনবে। সো উনি আমার নন, সো উনি আমাকে এরকম নক করে বলে যে যেবা একটা কাজ আছে টিভিসির, সো ওখানে তোমার ক্যারেক্টারটা হচ্ছে ডক্টরের। সো আই সেড ওকে ফাইন। দেন আমি বলছি আচ্ছা ঠিক আছে। যখন আমি শুটে গিয়েছি তখন আমি শুনি যে এটা হচ্ছে অনন্ত জলিলের কাজ ছিল এবং এটা একটা লাইক মুভি, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমার একটা সিনে মনে হয় আমাকে দেখানো হবে, সেখানে ডক্টর।
আই ওয়াজ লাইক তুমি আমার সাথে এটা কেন করলা, তুমি আমাকে আগে বলতে পারতা, তারপরে তুমি এরকম বাটপাড়ি করে আমাকে নিয়ে আসতে পারো না। পরে হি ওয়াজ লাইক আপু আপনার পা ধরি, প্লিজ চলে যায় না, আমি নিয়ে আসছি, আমার পরে উল্টাপাল্টা কথা শুনতে হবে, প্লিজ আজকের মতো করে দেন। আচ্ছা সমস্যা নেই, আপনাকে পেছন থেকে দেখাবো, এক সাইড থেকে দেখাবো, দেখা যাবে না, প্লিজ করে দেন। মানে ওটা সরাসরি অনন্ত জলিলের সাথে ছিল? হ্যাঁ না সরাসরি ছিল না, বাট একটা সিন ছিল ল্যাবের মধ্যে, একটু মানে আই ওয়াজ এ ডক্টর সায়েন্টিস্ট লাইক দ্যাট। সো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। সো ওই মানে নায়িকা হিসেবে যদি তার বিপরীতে জেবাকে কখনো, উনি তো ওনার ওয়াইফ ছাড়া কাজ করে না, যদি করে না করবে না আমার মনে হয়। সবাই কিন্তু তার নিজস্ব জায়গা থেকে মানে একটু সরে আসছে। তুমি খেয়াল করে দেখবে আগে তাদের সোশ্যালিজম বা ফিল্মের সবার সাথে যে গেট টুগেদারটা হতো না, বর্তমান সময়ে কিন্তু সেটা হচ্ছে। দে আর ট্রাইং টু সোশ্যালাইজড উইথ আদার পিপল। সো সেই জায়গা থেকে কিন্তু নেক্সটে ইন ফিউচারে এই ধরনের অপরচুনিটি আসতেই পারে। আমার ওনাদের কাপলকে অনেক ভালো লাগে, আর বর্ষা আপু তো পার্সোনালি অনেক ভালো, আর ওনার মানুষ হিসেবে আসলে অনেক ভালো আমি যেটা দেখেছি। আমি তো আমার মনে হয় যে মানুষ হিসেবে ভালো হওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে তোমার কি মনে হয় বিয়ে করার পর আসলে এমনই হওয়া উচিত যে আমার ছবি প্রডিউস করলে নায়কও আমি হব, নায়িকাও আমার বউ হবে, এবং তার হাতে সব ভালো, তার সব ভালো, এটাই বলতে হবে? মানে কালোকে কালো বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, ব্যাপারটা কিরকম? অলওয়েজই সাদা। আর এটা হওয়া উচিত না আসলে। সো এটা আসলে হওয়া উচিত না, এটা হাজব্যান্ডের পার্সোনাল একটা চয়েস থাকতেই পারে। সে যদি সেটা বলার ক্ষমতা হারিয়ে ফেলে তাহলে তো সে গৃহপালিত হয়ে গেল। বাট আমি কিছুটা এরকম, সবাই তো গৃহপালিত জামাই পছন্দ করে, যেবার ক্ষেত্রে কি হবে? আমার হচ্ছে সামটাইমস গৃহপালিত, সামটাইম রুড, আমার দুটোই পছন্দ। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার ফ্রেন্ড থাকবে, তোমার কোনো ফ্রেন্ড থাকা যাবে না, তোমাকে কোথাও ঘুরতে যাইতে পারবো না, তুমি ঘুরতে গেলে আমার সাথে যাওয়া, অফিসের বাইরে শুধু যাওয়া থাকবে। তোমার ক্যারিয়ারের সবচাইতে ভালো লাগার যে নাটক, যেটা তুমি নিজে করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছো? এটা ছিল একটা নাটকের নাম আমি বলবো ইফতার। এটা আমি রোজার আগে করেছিলাম, বাট আমি অনেক ফ্যাটি ছিলাম তখন। ওয়েল, সো লাইফে এমন কোনো পছন্দের ক্যারেক্টার যেটা আসলে তোমার থাকে না যে একটা ড্রিম ক্যারেক্টার আমি করতে চাই? আমার ড্রিম ক্যারেক্টার সবসময় ছিল যে প্রিন্সেস আর কুইন লাইক এরকম কিছু করার। সেটা আমি অলরেডি স্যান্ডেলিনাতে করে ফেলেছি। আর বেশিরভাগ সময় আমার মনে হয় কি যে ওই যে থাকে না কিছু যে কথা বলতে পারে না বা চোখে দেখতে পারে না বা হুইল চেয়ারে বসে শ্যুটগুলা, আমার জন্য মনে হয় ইজি, আমি বসে থাকবো, শ্যুট হয়ে যাবে, বাসায় চলে আসলাম, এটা সব থেকে ইজি হয়। সো আমার এরকম ক্যারেক্টার করার খুব ইচ্ছা। ওকে, মানে উপন্যাসের কোনো ধরনের চরিত্র কখনো মনে গাঁথেনি যে এই চরিত্রের নায়িকাটা যদি আমি হতে পারতাম? লাইক সেটা হুমায়ুন আহমেদের গল্পের নায়িকাও হতে পারে। আমি আসলে হয় কি ওই যে উপন্যাস, প্রেম, তারপর হচ্ছে যে আরো যেগুলো থাকে এই টাইপের উপন্যাস খুব কম পড়া হয়েছে আমার। যদিও আমি বই কালেক্ট করতে অনেক পছন্দ করি। আমার রুমের আমার যে টেবিলটা এক সাইডে পুরো বই দিয়ে ভরা, দেখে মনে হবে অনেক পড়াশোনা করে। আমি পড়ি না। আগে গল্পের বই পড়তাম ছোটবেলায়, মানে টেক্সট বুকের মাঝখানে ওটা নিয়ে নিয়ে পড়তাম। এখন আর পড়তে ইচ্ছা করে না। তখন অ্যাকচুয়ালি যেহেতু বই পড়তে না হয় এই জন্যই পড়তে। এক্স্যাক্টলি। সো এখন ওইভাবে পড়া হয় না। বাট আমি যেটা করি মোটিভেশনাল বুকগুলো পড়ি, যেখান থেকে হাউ টু গ্রো রিচ, হাউ টু মোটিভেট ইউরসেলফ। তার মানে কি যে বা রিচ হতে চায় না, আমি আসলে নিজেকে মোটিভেট করতে চাই, বিজি রাখতে চাই। আমার কথা হচ্ছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সো আমি যখন বিজি থাকবো উল্টাপাল্টা চিন্তা ভাবনা আমার মাথায় আসবে না। সো এর জন্য আমি নিজেকে সবসময় মোটিভেট করতে থাকি। আমি শুয়ে থেকে প্ল্যানিং করি এরপর কি করবো, আচ্ছা এটা করি। সো সবসময় বিজি থাকি। তো ওই রকম উপন্যাস আসলে পড়া হয় না আমার। আর ওই রকম ক্যারেক্টারের চিন্তা যদি আমি না পড়ি তাহলে কোত্থেকে আসবে। আর একটা যেটা যে উপন্যাস অনেক বড় মাপের জিনিস, আর হুমায়ুন আহমেদ স্যারের মতো এরকম বড় পার্সনের যদি কোনো কাজ করতে হয় আমার, অবশ্যই তার পেছনে আমাকে অনেক লার্ন করতে হবে। তো এর জন্য তো আগে প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার, যেটা আমি নিয়ে মিডিয়াতে আসি নাই। সো এটার জন্য আমি আমার স্টাডিটা একটু শেষ হয়নি, শেষ হওয়ার পরে তারপরে আমি হচ্ছে কোনো একটা জায়গায় ভর্তি হবো, অ্যাক্টিংটা শিখবো, তারপরে আমি এসে আবার ভালো করে ট্রাই করবো। দ্যাটস গুড। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। একেবারে শেষ প্রান্তে আছি, এবারে আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আই হোপ তোমার খুব ভালো লাগবে। স্যান্ডেলিনা, ইয়েস, অলরেডি তুমি যেটার কাজ করে ফেলেছো, এখনো রিলিজ হয়নি। সো আই হোপ থ্যাংক ইউ, তোমার ভালো লাগবে এটা। থ্যাংক ইউ। সো অনেক অনেক শুভকামনা থাকবে যেবা তোমার জন্য। আশা করছি অনেক ভালো কাজ তোমার জন্য আসবে, এবং পাশাপাশি ইয়েস আমাদের বড় পর্দায় আমরা নতুন মুখ অনেক দেখতে চাই। সো হোপফুলি তুমি তোমার নিজেকে সেই জায়গাটাতে নিতে পারবে। অফকোর্স। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ফ্রাইডে স্টারের আয়োজন। সময় তো একেবারেই শেষ, আমাকে বিদায় নিতে হচ্ছে। আজকের মতো আমাদের অতিথিকে আমি আসলে বিদায় জানাবো, কিন্তু তারপরেও বলবো আমাদের এই নিয়মিত আয়োজনে আপনাদের পছন্দের অতিথি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। অনেক অনেক প্রশ্ন থাকবে তাদের জন্য। সো আপনাদের পছন্দের যদি কোনো অতিথি থেকে থাকে বা তাদের জন্য কোনো প্রশ্ন যদি থেকে থাকে, ডেফিনেটলি আমাদের এই ভিডিও যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনাদের পছন্দের তারকা অথবা তাদের জন্য কোনো প্রশ্ন। সো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শান্তা জাহান। দেখা হবে আবারও আমাদের আগামী আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন চ্যানেল 9 এর পর্দায়। দেখতে থাকুন আমাদের সব আয়োজন। আল্লাহ হাফেজ।